বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে ৩ বাহিনীর জন্য আলাদা আলাদা রঙের পোশাক চূড়ান্ত করা হয়। বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে বৈঠকে বিজিবিকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ, মানুষ হত্যাসহ নানান নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এমন দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, 18টি পোশাক থেকে 3 বাহিনীর জন্য 3টি পোশাক চূড়ান্ত করা হয়েছে, যা আস্তে আস্তে বাস্তবায়ন করা হবে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য 3টা সিলেক্ট করা হয়েছে। এটা ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তেই, একসাথে তো সবাইরে পড়া যাবে না। যেহেতু এই জিনিসগুলি যে সময় ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক আছে জানিয়ে বৈঠকে বিজিবিকে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড কেনার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। বর্ডারে আমরা সব সময় লেথাল ওয়েপনই দেওয়া ছিল। ওই যে আপনারা অনেকে জানেন বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মানে নাই বা কেন টিয়ার সেল মানে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই। যেহেতু বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনও পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। পরে সচেতনতা বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অগ্নি নির্বাপন মহড়া চালায় ফায়ার সার্ভিস। মহড়া পরিদর্শন শেষে অফিস, আদালত সহ সব বাসাবাড়িতেই অগ্নি নির্বাপন যন্ত্র থাকা উচিত বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু ফায়ার ব্রিগেড আসার যে সময়, এই সময় কিন্তু আগুন অনেক ছড়ায় পড়ে। এই জন্য আপনারা সবার বাসায় এই একটা ওই যে অগ্নি নির্বাপন যে আছে যন্ত্র, এটা আপনারা রাখবেন, এটা আমাদের অনুরোধ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সারা দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু করেছে নির্বাচন কমিশন। সকালে সাভার উপজেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এ সময় তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠায় যে কোনো অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। আরও দেখুন ইউসুফ আলীর রিপোর্টে। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে সাভার উপজেলা পরিষদে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, যেদিন মানুষ নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। মানুষ তো ভোটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। গতকালকে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে 2জন অফিসার আসছিলেন, আমার মেয়ের কলিগ, আমার মেয়ে চাকরি করে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংকে। আইসা বললো যে আমরা তো ভোটার হয়েছি, বয়স তো প্রায় ক্লোজ টু 40, এখনো কিন্তু ভোট দিতে পারিনি। ভোটার হয়েছি অনেক আগে, কিন্তু ভোট দেওয়ার সুযোগ হয়। আমার সাথে দেখা করতে আসলে ইয়াঙ্গার জেনারেশন যখন আসে, এত সবাই বলছে আমরা তো NID কার্ড দেখি ভোট দিতে পারি। তাদের এই আক্ষেপ আমরা বোঝাতে চাই। অন্য নির্বাচন কমিশনাররা বলেন, ভোট নিয়ে মানুষের মনে যে আশঙ্কা ছিল তা দূর করতে যাত্রা শুরু হলো। চাকরি করে পদ পদবি পেয়ে একটা ভোটের নিশ্চয়তা দিতে পারবো না, এটা হতে পারে? বর্তমান নির্বাচন কমিশন কোনো রংবিহীন, চেহারাবিহীন একটি কমিশন। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা আমাদের ওই সন্তানের প্রত্যাশা পূরণ করব। নির্বাচন কমিশন সঠিক, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সাংবিধানিকভাবে দায়বদ্ধ। সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে, সেই হারানো অধিকার উদ্ধারের প্রচেষ্টায় আমরা রত থাকব। নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন করতে সব ধরনের সহায়তার কথা জানান পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা। নির্বাচন কমিশনকে সাকসেসফুলি প্রতিটি ইলেকশন আমরা করাতে সাহায্য করে এই কার্যক্রমটি সুস্থভাবে বাস্তবায়ন করার জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন আমাদের সামর্থ্য অনুযায়ী সেটা স্যার আমরা
দেব এবং আপনাদের পাশে থেকে স্যার আমরা কাজ করব। নতুন ভোটার তালিকার ফর্ম পূরণ করতে পেরে আনন্দিত তরুণ তরুণীরা। মা বাবার এনআইডি কার্ড, আমার জন্ম নিবন্ধনের কপি, ডিজিটাল কপি, বাড়ির ট্যাক্সের কপি, কারেন্ট বিলের কপি আর নাগরিক সনদ। আমি যে বাংলাদেশের নাগরিক সেটির প্রমাণপত্র পাওয়ার জন্য প্রথম ধাপটা আজকে আমরা অতিক্রম করেছি। তালিকাভুক্ত হলাম, খুবই ভালো লাগছে। ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন হবে, ভোট দিব, নিজের পছন্দ মতো একজনকে বাছাই করে নিব। নাগরিকত্ব লাভ করার আনন্দ স্বাদটাই হচ্ছে আলাদা। ইউসুফ আলী, মাই টিভি, সাভার, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বিএনপি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বৈরাচারকে পরাস্ত করতে যেমন ঝাঁপিয়ে পড়েছেন, তেমনি দল পুনর্গঠনে কাজ করতে হবে। বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সদস্য নেয়ার ক্ষেত্রে যাচাই বাছাই করে ভালো মানুষকে নিতে হবে। ইউসুফ আলীর আরেকটি রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের ফরম পূরণের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় দলের সদস্য নবায়ন কর্মসূচি। অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সদস্য নবায়নের ক্ষেত্রে কঠোর হতে হবে প্রতিটি নেতাকর্মীকে। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যেভাবে আন্দোলনের সময়, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের সময় আপনারা বিভিন্ন সময় তাদেরকে সংগঠিত করে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে অর্গানাইজ করে আপনারা সফল করেছিলেন, এই কর্মসূচিটিও আপনারা সফল করবেন। তিনি বলেন, দলকে পুনর্গঠন করতে পারলেই কল্যাণমূলক রাষ্ট্র গঠন করা যাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। বিএনপি মহাসচিব ও সিনিয়র নেতারা বলেন, আদর্শ রাজনৈতিক দল পুনর্গঠনে সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে, তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। এখন যেভাবে অনুপ্রবেশ করার চেষ্টা হচ্ছে, এখানে সদস্য সংগ্রহ করা ঠিক হবে না, নবায়নটাই ঠিক হবে। একটা রাজনৈতিক দলের দায়িত্ব হলো শুভানুধ্যায়ী যারা, তাদেরকে সমর্থক বানানো, যারা সমর্থক তাদেরকে সদস্য বানানো, যারা সদস্য তাদেরকে কর্মী বানানো, যারা কর্মী তাদেরকে নেতা বানানো। প্রত্যেকটা জেলায় যেতে হবে এবং প্রত্যেকটা জেলা থেকে আবার উপজেলায় যাবে, উপজেলা থেকে কিন্তু আবার ইউনিয়নে যাবে, ইউনিয়ন থেকে আবার ওয়ার্ডে যাবে। এটাকে নিশ্চিত করতে হবে আমাদের সাংগঠনিক যে টিম আছে, আমাদের সাংগঠনিক সম্পাদক, সম্পাদক, তাদেরকে এই কাজটাকে নিশ্চিত করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আসলে এছাড়া উপায় থাকে না। বিগত 16 বছরে দেশের গণমাধ্যম কর্মীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পেলে দেশে ফ্যাসিবাদের জন্ম হতো না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানী মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দৈনিক সংগ্রাম পত্রিকার সুবর্ণ জয়ন্তীতে এসে এমনই মন্তব্য করেন তিনি। পতিত আওয়ামী লীগ সরকার যেভাবে সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়েছিল, ঠিক একইভাবে জাতির ওপরও তারা তাণ্ডব চালিয়েছিল বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দৈনিক সংগ্রাম পত্রিকার 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যম ব্যক্তিত্বরা কথা বলেন পতিত সরকারের গত 16 বছরের চৌর্যবৃত্তি প্রসঙ্গে। কোনো ভুয়া মামলা করবে, আইসিটি আইনে মামলা করবে আর তাকে গ্রেফতার করে নিয়ে যাবে, এটা আমরা হতে দিতে পারি না। এ সময় পতিত সরকারের আমলে সাংবাদিকরা নিরপেক্ষ ভূমিকা পালন করার সুযোগ পেলে দেশে ফ্যাসিস্টের জন্ম হতো না বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পিছনের কোনো দুঃস্বপ্ন অথবা কোনো দুঃশাসন যদি জাতিকে তাড়া করে, তাহলে এটাও স্মরণ করিয়ে দেওয়া কিন্তু সংবাদপত্রের দায়িত্ব। যদি জাতির দর্পণ হিসাবে সংবাদপত্র এবং বিভাগ হিসাবে সাংবাদিকরা ভূমিকা পালন করতেন,
ফ্যাসিবাদী শাসন এইভাবে জাতির উপর জেঁকে বসতে পারত না। জাতির উপর যেমন তাণ্ডব তারা চালিয়েছিল, এই সংবাদ জগতের উপর দিয়েও তাণ্ডব চালিয়েছিল। ফ্যাসিবাদের কালো ছায়া এখনও বিদ্যমান আছে মন্তব্য করে বিগত শাসন আমলে সাংবাদিকদের প্রতি নির্যাতনের নিন্দাও জানান ডাক্তার শফিকুর রহমান। নিউজটা একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনও তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। যাদেরকে বিগত সরকার ফ্যাসিবাদী কায়দায় নিবর্তন এবং নির্যাতন করেছে, আমি এই নির্যাতনের আরেকবার নিন্দা জানাচ্ছি। প্রত্যেকটি কেসে আমরা নিন্দা জানিয়েছি, আজকে আবার জানাচ্ছি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। এই নির্যাতিত সাংবাদিকদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন দূতাবাসের চার্জ d'affaires ট্রেসি অ্যান্ড জ্যাকবস। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে জানান, উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র। বৈঠকে ফেব্রুয়ারির শুরুতে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এ সময় মার্কিন চার্জ d'affaires কিছু সাংবাদিকের গ্রেপ্তার এবং ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে কিছু সহিংসতার প্রতিবেদন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা বলেন যে তার সরকার দেশে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ঘণ্টাব্যাপী এ বৈঠকে প্রধান উপদেষ্টা এবং মার্কিন চার্জ d'affaires প্রতিবেশীদের সাথে ঢাকার সম্পর্ক, রোহিঙ্গা সংকট সমাধানের অগ্রগতি এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। নতুন মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, ডাক্তার দীপু মনি, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ 16 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে আসামিদের হাজির করা হয়। এরপর সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেপ্তার দেখিয়েছেন। প্রাক্তন মন্ত্রী আনিসুল হক সাহেব আছেন এবং কামরুল ইসলাম সাহেবও এখানে ছিলেন। উনাদেরকে ভিন্ন মামলায় উনাকে সোনারি দেখানো হয়েছে। আজকে মোট 13 জনকে বিজ্ঞ আদালতে বিভিন্ন মামলা, হত্যা মামলায়, রাজধানীর বিভিন্ন হত্যা মামলায় তাদেরকে আজকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে আবেদন করেন। কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান জনস্বার্থে এ রিট দায়ের করেন। রিটে কোনো নীতিমালা ছাড়া সাজাপ্রাপ্ত আসামিদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা কেন অসাংবিধানিক হবে না তা জানতে চেয়ে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা প্রয়োগে নীতিমালা করার আবেদন জানানো হয়েছে এই রিটে। বিশ্ব ইজতেমার 58তম আসর কেন্দ্র করে টঙ্গীর তুরাগ তীরে পুরো দমে চলছে প্রস্তুতি। বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এ কাজে অংশগ্রহণ করছেন। আগামী 31 জানুয়ারি শুরু হয়ে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রতিনিধি SM গোলাম আজাদের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তুরাগ তীরের 160 একর সুবিশাল ময়দান প্রস্তুতিতে সামিয়ানা টানানো, খুঁটি পোতা, প্যান্ডেল নির্মাণের কাজে প্রতিদিন নিরলস শ্রম দিচ্ছেন তাবলিগ জামাতের সাথী, মুসল্লি, মাদ্রাসার ছাত্র শিক্ষক সহ নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষ। মাদ্রাসা পড়ুয়া ছাত্র থেকে বৃদ্ধ দলে দলে ভাগ হয়ে ময়দান প্রস্তুতিতে ব্যস্ত দিন পার করছেন তারা। সৃষ্টিকর্তার সন্তুষ্টির আশায় স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজে যোগ দিয়েছেন তারা। একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য জান এবং নিজের মাল দিয়ে আসছে, যাতে এই বিশ্ব ইজতেমাটা কামিয়াব হয়ে যায়। সারা বিশ্ব থেকে যে আমাদের দাওয়াতি মেহমান ভাইরা আসবে তাদেরকে খেদমতের জন্য আমরা আসছি। আমরা মাঠে এসেছি মুরব্বীদের সাহায্য করার জন্য। ইজতেমা মাঠে আমরা সবাই আসছি আল্লাহকে রাজি খুশি করার জন্য, যাতে আমাদের ইহকাল ও পরকাল দুইটা সহজ হয়ে যায়। চটের কাজে আমরা সেলাইয়ের কাজ করতেছি, যাতে এখানে মুরব্বীরা সমস্ত মুসল্লিদেরকে দেখতে পারে, এখান থেকে বয়ান করতে পারে। দেশি বিদেশি মুসল্লিদের সার্বিক নিরাপত্তা ও বিবাদমান দুই দলের দ্বন্দ্বের কারণে এবারের ইজতেমার সর্বোচ্চ সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছে পুলিশ। দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র যেহেতু আছে, সেই তাদের বিরোধটাকে উপজীব্য করে যে কেউ ষড়যন্ত্রের সুযোগটা নিতে পারে, সেটাকে মাথায় নিয়েই আমরা আমাদের নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করব।
আগামী 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের ইজতেমা 7 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও এক সপ্তাহ পেছানোর সম্ভাবনাও রয়েছে। ইলিয়াস কমল, মাই টিভি। বৈষম্য বিরোধী আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যাকাণ্ডের অভিযোগ তদন্ত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মইনুল করিমের নেতৃত্বে 12 সদস্যের তদন্ত দল রংপুরে এসেছে। সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সহ ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ শুরু করে দলটি। এর আগে শহীদ আবু সাইদ চত্বরে আসেন তদন্ত দলের সদস্যরা। তারা গত 16 জুলাই যেখানে আবু সাইদকে গুলি করে হত্যা করা হয় সেই স্থান পরিদর্শন করেন। এ সময় প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার শামীম ও আরমান হোসেন তদন্তকারী দলকে ঘটনার সময় সার্বিক বিষয় অবহিত করেন। আবু সাইদের মামলার অভিযোগ পেয়েছি 1 সপ্তাহ। আমরা তদন্তে এসেছি, আমরা দিনরাত কাজ করতেছি। আমরা চেষ্টা করব অ্যাজ কুইকলি অ্যাজ প্র্যাকটিকেবল। মেডিকেল সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা বাতিল এবং মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশের দাবি জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষার্থীরা। কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী তারা অবস্থান নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট পুনঃপ্রকাশের দাবি জানাচ্ছেন। কর্মসূচিতে অংশ নিয়ে ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ছাত্র আন্দোলনের শুরুটাই হয়েছিল কোটা বিরোধী আন্দোলনকে দিয়ে, কিন্তু জুলাই আন্দোলনের পরে আবারও কোটা বাতিলের বিষয় নিয়ে রাস্তায় নামতে হচ্ছে, যা দুঃখজনক। চোরাই পথে আসা প্রায় 48 লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স উদ্ধার এবং এ চক্রের মূল হোতা ফিরোজ আলম বাবুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। যে চালানেই সরকারের শুল্ক ফাঁকি দিয়েছে 6 লাখ টাকা। সকালে রাজধানী মিন্টো রোড ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মিজানুর রহমান। তিনি বলেন, রাজধানী বনশ্রীতে অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যানের ভেতরে ও আটক একজনের বাসায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী পাওয়া গেছে। কুমিল্লার সীমান্ত দিয়ে চোরাই পথে এসব কসমেটিক্স দেশে ঢুকেছে বলে জানান তিনি। চোরা চালানের মাধ্যমে বিভিন্ন ধরনের কসমেটিক পণ্য এনে দেশের বাজারে বাজারজাত করার চেষ্টা করছে। গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় বয়লার মেশিন বিস্ফোরণে অন্তত 12 শ্রমিক আহত হয়েছেন। সকালে এইচডিএফ অ্যাপারেলস লিমিটেড কারখানায় স্যাম্পল রুমের বয়লার বিস্ফোরণের এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে সুজনের বাঁ পায়ে গুরুতর জখম হয়েছে, তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শ্রীপুর শিল্প পুলিশের ওসি আব্দুল লতিফ খান বলেন, তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করেন। প্রাথমিকভাবে জানা যায়, স্যাম্পল সেকশনের মিনি বয়লারে পানি সংকটের কারণে অতিরিক্ত তাপে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। কারখানার একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে প্রশাসন। এ পর্যায়ে রয়েছে প্রবাসের খবর। সৌদি আরবের মক্কায় বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও উমরাহ হাজিদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, মক্কা বিএনপির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পবিত্র উমরাহ হজে আসা বগুড়া জেলা বিএনপির সভাপতি নাহিদুজ্জামান ইরশাদ। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি চেয়ে বিশেষ মোনাজাতও করা হয়। মক্কা বিএনপির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার নাসির খান চৌধুরী সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মক্কা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তাজুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হামিদুল হক মিয়াজি, সহ সভাপতি জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা। মালয়েশিয়া বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। গতকাল কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি আশরাফুল মামুন জানান, দলের সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ এর সভাপতিত্বে সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোলাম কবির। প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর আহমদ বুরহান। বক্তব্য রাখেন দলের সহ সভাপতি তালহা মাহমুদ, সাখাওয়াত হোসেন, এস এম রহমান তনু, সহ সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব ও কাজী সালাউদ্দিন, আমিনুল ইসলাম রতন, আনোয়ার হোসেন সেলিম, শাহজাহান হাওলাদার, যুবনেতা নূরে সিদ্দিকী সুমন, আসাদুজ্জামান মাসুম শেখ, হেলাল শিকদার, জাহাঙ্গীর হাওলাদার, মোশাররফ হোসেন হৃদয় সহ আরও অনেকে।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন নগরীতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে বাঙালি ঐতিহ্যকে ধারণ করে বিভিন্ন ধরনের পসরা সাজিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় এ উৎসব করা হয়। পরে নাসিমুজ্জামান ও মনিরা সাউদার আয়োজনে শত শত বাঙালিদের উপস্থিতিতে এক মিলন মেলা হয়। হাসান সাইয়েদের সঞ্চালনায় মিলন মেলায় স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। মিলন মেলায় বাংলাদেশি বিভিন্ন পণ্যের স্টল তৈরি করা হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত শত শত প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে মনে হয়েছে একখণ্ড যেন বাংলাদেশ। অনুষ্ঠান শেষে শিল্পীদের নিয়ে ডিনার করা হয়। চলতি বছর 3টি বয়স ভিত্তিক আন্তর্জাতিক টুর্নামেন্টকে ঘিরে বিশেষ প্রস্তুতি নেওয়ার কথা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ডেভেলপমেন্ট কমিটির প্রথম মিটিং শেষে কমিটির প্রধান নাসের শাহরিয়ার জাহেদিও জানান, এলিট একাডেমি, বিকেএসপি সহ দেশের অন্যান্য একাডেমির সাথে সমন্বয়ের মাধ্যমে বাছাইকৃত খেলোয়াড় নিয়ে দল গড়ার লক্ষ্য তাদের। তিনি আরও জানান, এর জন্য বিভিন্ন একাডেমির মধ্যে সংযোগ গড়ে তুলতে চায় ফেডারেশন। কমলাপুর স্টেডিয়ামে এলিট একাডেমির ফুটবলারদের আবাসন থেকে শুরু করে নানা দিকের মানোন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে। বা যশোর শামসুল ফুটবল একাডেমি, এগুলো এই ধরনের সকলের সাথে আমরা সহযোগিতাপূর্ণভাবে আমরা আমাদের এই টিমগুলোকে খুব শক্তিশালীভাবে প্রস্তুত করব।